লুচ্চা, খালি কোথায় কোথায় তিল আছে সেগুলো মনে রাখো, তাই না? তিলটা একবার দেখাবা? দেখো, দেখতে মানা করেছে কে? আজকে সব তিল দেখবো। আরে সুন্দরী, দেহটা তো বেশ খাসা বানিয়েছো, একেবারে কচি ডাবের মতো। ফালতু কথা বাদ দিন, কত টাকা দেবেন সেটা বলেন। তোমার কত টাকা লাগবে সেটা বলো, 500 না 1000? আমার 5 লাখ টাকা লাগবে, খুব দরকার। যদি দেন তাহলে আমি রাজি। আরে কে তুমি, কোন দেশের নায়িকা যে 5 লাখ টাকা চাইছো? 5 লাখ টাকাতে কতগুলো শূন্য থাকে সেটা জানো? 5 লাখ মানে 5 লাখ। যদি দেন বলেন, না হলে প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি কাজটা বাধ্য হয়ে করছি। বোরকা পরে চেহারা না দেখে ওখানে বসে 5 লাখ টাকা দাবি করছে। টাকা গাছের পাতা নাকি? আপনাকে বললাম তো আমাকে বিরক্ত করবেন না। মেয়ে রূপের দেমাগ দেখে কোনো লাভ নেই। তোর দালাল কই, ওরে ডাক, ওর সাথে কথা বলবো। আজকে তোকে আমি ছাড়ছি না, তোর ইজ্জতে আমার হাতের ছাপ আজকে আমি বসাবই। আমার কোনো দালাল নেই, আমি এখানে নতুন। আর দয়া করে আপনাকে অনুরোধ করছি, আমাকে এভাবে বিরক্ত করবেন না। আপনি যদি পারেন আমাকে 5 লাখ টাকা দেন, আমি আপনার। 5 লাখ টাকা গাছে ধরে তোরে আজকে আমি বিনা টাকায় ভোগ করবো। আয় মাগি আয়। প্লিজ আমাকে ছাড়েন, এভাবে টানটানি করবেন না। আমার খুব বিপদে আমি এসেছি এখানে। চুপ, সাউন্ড করবি না, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিট। একটু দেখ, মজা পাবি। আর তোর নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে, তাহলে ঢং করছিস কেন? আমাকে ছেড়ে দেন, আমি বাড়ি যাব। প্লিজ, আমার আম্মু অসুস্থ। ছাড়ার জন্য তো ধরিনি তোমায়। এই বলে মিমকে কোলে তুলে নিল লুঙ্গি পরা লোকটা, আর একটা কুঁড়ে ঘরের মতো একটা ঘরে নিয়ে গেল। বাইরে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি হচ্ছে, আর এইদিকে মিমের সর্বনাশ করার চেষ্টা করছে লোকটা। আমাকে ছাড়েন প্লিজ, আমার আম্মু খুব অসুস্থ। আরে জামাটা খুলতে দাও, বেশিক্ষণ লাগবে না, বললাম না? ঠিক তখনই দরজায় কারো ঠকঠকানির আওয়াজ শোনা গেল। মিম চোখ খুলে তাকালো, একটু ভয়ও কাজ করছে। কে আবার এলো? এই লোকের সাথের কেউ নাকি? এই সময় আবার কোন শালা? ধেত্তেরি ভাল লাগে না, একটা খাসা আমার বিছানায় শুয়ে রেখে দরজা খুলতে যাওয়া লাগে। বাড়িতে কেউ আছেন? কে আপনি, আর কি চাই? এই সময় আপনাদের জন্য তো একটু শান্তি মতো ইয়ে করতে পারবো না। আমি তো জাস্ট একটু ঘুমাবো তাই নক করছিলাম। বাইরে বৃষ্টি আর মনে নাই শান্তি। তোর মনে শান্তি নাই তো আমি কি করব? যা ভাগ এখান থেকে। মারামারি ভাল লাগে না, আর এটা তোর বাড়িও না, তাই আমারে না বলে তুই ভাগ। শরীরটা ভালো না, একটু ঘুমাবো। আজকে একটু লিমিটের বাইরে খেয়ে ফেলছি। আরে ভাই, তুই কেন আমার পাখা ধানে মুই দিতে এসেছিস? এই তোরে বললাম না এখান থেকে ভাগতে? যা এখান থেকে, সকালে আসিস। সাব্বির লোকটাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। এইদিকে মিম বিছানায় শুয়ে আছে, লোকটা বোরখা টেনে খুলে ফেলেছে। সাব্বির মাতাল অবস্থায় ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে পড়ল সোজা মিমের ওপর। মিম চুপচাপ শুয়ে আছে। কে কে কেউ আছে এখানে? কেউ নাই তো। আরে আমার ভুল হবে হয়তো, বাট গরম লাগছে কেন? আজকে বেশি খেয়ে ফেললাম না তো? আপনি আমার সাথে কিছু করবেন না তো? প্লিজ আমার সাথে কিছু করবেন না। তোর শালার আজকাল কোলবালিশও কথা বলে। আমি কোলবালিশ না, আমি মিম। ঘোড়ার ডিম তুমি। বেশি কথা বললে ফাটিয়ে দিব। আরে আজব না, লোকটা পাগল নাকি? অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না নাকি? ওনার শরীর এত গরম কেন? জ্বর এসেছে নাকি? কোলবালিশ আর কথা বলো না, আমার শরীরটা ভালো নেই। এই বলে মিমকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো সাব্বির। মিম বুঝতে পেরেছে যে ওনার কোনো জ্ঞান নেই, বাট নিজেকে ছাড়াতে পারছে না। রাত বাড়ছে আর জ্বরও বাড়ছে। মিমের সাথে ঘনিষ্ঠভাবে লেপ্টে আছে সাব্বির। মিম অন্ধকারে ভালো করে মুখটাও দেখতে পাচ্ছে না।
সাব্বির মিমের সাথে আস্তে আস্তে আরো ঘনিষ্ঠ হচ্ছে, আর এইদিকে রাত পেরিয়ে যাচ্ছে। রাতে মিম এত চেষ্টার পর নিজের সেই সম্বল ইজ্জতটা বাঁচাতে পারল না। সকালে সাব্বিরের ঘুম ভাঙতেই মাথাটা প্রচন্ড ভারী মনে হলো। কালকে ওর পুরাতন প্রেমিকের বার্থডে ছিল, আর এই দিনেই ব্রেকআপ হয়েছিল ওর সাথে। তাই একটু কষ্ট কমাতে সাব্বির মদ খেয়েছিল রাতে। সাব্বির আশেপাশে তাকাতেই নিজের প্যান্ট শার্ট দেখতে পেল না। অবাক হয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেল একটা মেয়ে তার পাশেই ঘুমোচ্ছে, আর বিছানায় রক্ত। এই কে আপনি আমার? হ্যালো, কে আপনি? আর আমার সাথে বিছানায় কি করছেন? এইদিকে মিমের ঘুম ভাঙলো। মিম সাব্বিরের দিকে মুখ ফেরাতেই দুজন কেমন যেন শূন্যেই থমকে গেল। মিম, সাব্বির, মিম, মিম, তুমি এখানে কি করছো? আর এই অবস্থা কেন? এগুলো তুমিই করছো? যাক, চেনা মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হলাম। ক্ষতিগ্রস্ত হলে মানে? আমি কি করেছি আমি রাতে? এখনো বুঝতে পারছো না? জানোয়ার, ইতর, বদমাস, কালকে আমি কতবার মানা করছি, আমার কথা শুনেছো তুমি? আমি বুঝতে পারতেছি না মিম, প্লিজ এভাবে আমাকে ভয় দেখিও না। আর ভয় পাবার কিছু নেই, তোমার যা পাবার ছিল তা তো পেয়েই গেছো, এখন আর কি? যাও। মিম প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি এখন বুঝতে পারছি কি হয়েছে, প্লিজ কান্না থামাও। এখন আর বুঝে কি হবে? আমার আম্মুকে একা রেখে এসেছি, হসপিটালে আমাকে যেতে হবে। মিম দেখো, আমার কথা শোনো। আমার কিছু শোনার নাই, আর কোনো অভিযোগ নাই তোমার প্রতি। ধন্যবাদ যে অন্য কারোর জায়গায় তুমি ছিলে, না হলে এতক্ষণ এই ঘেন্নায় আমি আত্মহত্যা করতাম। মিম প্লিজ এভাবে বলো না, আই এম সরি, আর আমি তোমার রেসপন্সিবিলিটি নিব, তাই ডোন্ট ওয়ারি, করে ভালোর জন্যই করে। আর মদটা কালকে রাতে তোমার কথা ভেবেই খেয়েছি, তাই আমাকে ব্লেম করতে পারবা না। তোমাকে ব্লেম করে আর কি হবে? সব দোষ কপালের। তোমার কপাল এতটাও খারাপ না। আমি হসপিটালে যাব, লিভ মি অ্যালোন। এটা বললে হবে না ম্যাম, আপনি এখন আমার হাসপাতালে যাবে, তাই তো? ওয়েট, সাব্বির কোথায় যেন ফোন করলো, সাথে সাথে দুইটা গাড়ি চলে আসলো। গাড়ি আসছে কেন এইদিকে? আমাদের জন্য আসতেছে। আমাদের জন্য মানে? কে তুমি সাব্বির? আরে দামি গাড়ি আমাদের জন্য এসেছে। আমি কে সেটা পরে জানা যাবে, এখন গাড়িতে উঠে বসেন। মিম গাড়িতে উঠে বসলে সাব্বির ড্রাইভারকে লোকেশন বলে যেখানে যেতে হবে। লোকেশনে পৌঁছে যায় দুজন। মিম গাড়ি থেকে নেমে দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকে যায়। সাব্বিরও পিছনে যায়। ডাক্তার সাহেব, আমার আম্মু কেমন আছে? উনি ঠিক আছেন তো? ওনার এখনো জ্ঞান ফেরেনি, আপনাকে খুঁজছিলাম আমি। ওনার একটা ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, আপনি টাকা ম্যানেজ করুন, আমি দেখছি কি করা যায়। কত টাকা ডাক্তার সাহেব? আমার আম্মু সুস্থ হবে তো? প্রায় 8 লাখ টাকার মতো লাগবে, ব্রেন স্ট্রোক, তারপরও বিদেশি ডাক্তার। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? আমি এত টাকা কোথায় পাবো? ডাক্তার সাহেব, কত টাকা লাগবে জানো বললেন? প্রায় 8 লাখ টাকা, কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এই নিন, এখানে 10 লক্ষ টাকা আছে। মিস মিম, আপনার হাজবেন্ড তাহলে টাকাটা দিয়ে দিয়েছে, আপনি এটা কাউন্টারে সাবমিট করে দেন, আমি দ্রুত অপারেশনের ব্যবস্থা করছি। কি হলো, নিন টাকাটা। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে আর আমাকে দিচ্ছ? কোথায় পেয়েছি সেটা বড় কথা নয়, আন্টির অপারেশন হওয়াটা দরকার। থ্যাঙ্কস, তুমি অনেক বড় উপকার করলে আমার। ফ্রিতে করিনি, আমার একটা শর্ত আছে। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, তবুও কি চাও বলো, যদি আমার সাধ্য মতো হয় তাহলে আমি চেষ্টা করব। পাগলি ওইসব না, আমাকে বিয়ে করতে হবে, করবে? বিয়ে? আমাকে বিয়ে করে কি পাবে বলো? যা ছিল তা তো নিয়েই নিয়েছো। একটা মেয়ের কাছে তার ইজ্জতের চাইতে মূল্যবান আর কিছু হয় না। আর গতকাল রাতে আমি সেটাই বিক্রি করতে গিয়েছিলাম, মাফ করো। হতে চেয়েছিলাম পতিতা, আর তুমি আমাকে বউ বানাতে চাও। কি পাবে আমাকে বিয়ে করে? আমার আব্বু মারা গেছে, বাড়িটা বিক্রি করে দিয়েছি, ভাইয়া ভাবি আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। কি পাবে তুমি? তোমাকে। আর এটা আমার না, তার ইচ্ছা না হলে এভাবে তোমার সাথে আমার এভাবে এসব হতো না। তাই তোমাকে আমি সম্মান দিতে চাই মিম, দিতে চাই আমার ভালোবাসা, যা সেই কলেজ থেকে জমিয়ে রেখেছি। তুমি যদি খুশি হও আমাকে বিয়ে করে
তাহলে আমি তোমার ইচ্ছা। বাট আমার আম্মু? আমার আম্মু নেই ছোটবেলা থেকেই, আজ থেকে আমার একজন আম্মু হবে। পারো তুমি, পাগল একটা। তোমার পাগল। মিম আর সাব্বির ওটির বাইরে দাঁড়িয়ে আছে আর এইদিকে অপারেশন চলছে। মিম একবার উঠছে একবার বসছে, সাব্বির দাঁড়িয়ে দেখছে আর সান্ত্বনা দিচ্ছে মিমকে। আম্মু ঠিক হয়ে যাবে তো? আরে বোকা, তুমি টেনশন নিও না, প্রয়োজনে ওনাকে বাইরে নিয়ে যাব, বেস্ট ট্রিটমেন্ট করাবো। আমার অনেক ভয় করছে সাব্বির। আরে ভয় পাওয়ার কিছু নাই। কিছুক্ষণ বাদে ডাক্তাররা হাসি মুখে বের হয়ে এলেন। ডাক্তার বাবু, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম নেই তো? সবকিছু ঠিকঠাক, এখন ওনাকে একটু দেখে রাখতে হবে। আমি একটু দেখবো আম্মুকে। ভেতরে তো ঢোকা যাবে না 48 ঘন্টার আগে, আপনি জানালা দিয়ে দেখতে পারেন। মিম জানালা দিয়ে আম্মুকে দেখে নিশ্চিত হলো। ম্যাম, এবার মন শান্ত হলো? নিশ্চিত। চলেন এবার বাইরে। বাট আম্মু, আম্মু তো। আমি নার্সদের সাথে কথা বলেছি, ওনারা আছেন, চলো। কোথায় যাবে বললে না? কাজী অফিস, কারণ আগে সম্পর্কটা হালাল করি। আগে এটা বলো যে তুমি এত টাকা কোথায় পেলে, আর গাড়িগুলো কার? আমার, আর টাকাগুলো আমারই, আমার আব্বুর। তুমি না এতিম, তাহলে তোমার আব্বু এরা কোথা থেকে? আমার আব্বুর আমি একমাত্র সন্তান, তাই আমাকে উনি সবার আড়ালে বড় করেছেন। আমি নিজেই জানতাম না আমাদের কি আছে বা নেই, শুধু এতটুকু জানতাম আব্বু বিদেশে থাকে। ওই দিন রাতে যখন তোমার আব্বু আমাকে বকা দিয়ে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিল, আমি সুইসাইড করেছিলাম। এই দেখো হাতের কাটা দাগ। তোমাকে অনেক ভালোবাসতাম আমি মিম, আর এখনো বাসি। চলো আগে বিয়েটা করে নেই, তারপর বাকিটা বলবো। মিম আর সাব্বিরের বিয়েটা সম্পূর্ণ হলো। মিম সাব্বিরের পাশের সিটে বসে আছে আর সাব্বির মোবাইল ফোনে কি যেন করছে। আচ্ছা সাব্বির, তুমি কালকে রাত্রে আমার জন্য মদ খেয়েছিলে? কালকে রাতেই তো সেই দিন যেদিন আঙ্কেল আমাদের ব্রেকআপ করিয়ে দেন। আমি ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে, বাট ভাবিনি এভাবে আজকে পাবো। আমাকে ভালোবাসতে মানা করতাম তোমায় আমি, কারণ আমি জানতাম আব্বু কিছু করবে, মেনে নেবে না আমাদের সম্পর্ক। বাট তুমিই তো জেদি ছিলে। জীবনে একটা মেয়েকেই ভালোবেসেছি, আর সেই মেয়েটাকে যদি না পাই তাহলে বেঁচে থেকে কি করতাম? সব সময় আমাদের ইচ্ছা মতো সবকিছু হয় না, মাঝে মাঝে আমাদেরকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। আচ্ছা মিম, তুমি কি কোনোদিন আমায় একটু ভালোবাসোনি? ভালোবাসা কখনো কখনো প্রকাশ না করাটাই বেটার, এতে অনেক কষ্ট কমে যায়। তোমাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি মিম। আমি জানি তুমি ভালো ছেলে, তবে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে আব্বু রাজি হয়নি। আমি আব্বুকে বলেছিলাম তোমার কথা। টাকা পয়সাই সব? আসলেই টাকাই সব? এইভাবে বলো না, টাকা পয়সা আজ আছে কাল নেই, তবে চিরকাল থেকে মানুষের করা কাজগুলো। ঠিক বলেছো। আমরা পৌঁছে গেছি, চল আব্বুর কাছ থেকে দোয়া নিয়ে আসি। আব্বু মানে এই এসবি গ্রুপ অফ কোম্পানি কাদের? আমার, আর কিছু বলো না, এখন চলো, আব্বু ওয়েট করতেছে। সাব্বির মিমের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল মিমকে। মিম অবাক হয়ে দেখছে সবটা। সবাই সাব্বিরকে দেখে সালাম দিচ্ছে আর উঠে দাঁড়াচ্ছে। কি আমাদের অফিস কেমন? খুব সুন্দর। তোমার আব্বু কোথায়? শুধু আমার আব্বু না, তোমার শ্বশুরও বটে। শ্বশুর। সাব্বির একটা রুমে দরজায় টোকা দিল, ভেতর থেকে আসার জন্য বলা হলো। সাব্বির ভেতরে গেল। কি রে, তুই তো বউ পেয়ে বাপ খেয়ে ভুলে গেছিস। আর আব্বু বলো না, অনেক সাধনার ফল। এই আমার বউ? সরি, আমার বৌমা। হ্যাঁ, এই হচ্ছে আমার বউ, আর তোমার একমাত্র পুত্রবধূ মিম। আসসালামু আলাইকুম আব্বু। তোমাকে পছন্দ হয়েছে আমার, খুব মিষ্টি চেহারা। আমার ছেলেকে আগলে রেখো সব সময়, ওর দায়িত্ব আজ থেকে তোমার। জি, আপনি চিন্তা করবেন না। এদিকে আসো তো মিষ্টি মেয়ে। মিম এগিয়ে গেলে সাব্বিরের আব্বু বক্স থেকে একটা গয়না বের করে মিমের গলায় পরিয়ে দেয়। এইটা গলায় রাখবে সব সময়, এইটা সাব্বিরের আম্মুর। জি আব্বু, আমার পছন্দ হয়েছে অনেক।
আচ্ছা যাও, এখন মিটিং আছে একটু পর। আর তুই এবার থেকে সব দেখবি, আমি ছুটিতে যাব। 1 মাস পরে দেখা করো, আমি এখন বউ নিয়ে ছুটিতে। হারামজাদা একটা। মিমকে নিয়ে সাব্বির বেরিয়ে এসে পড়লো হাসপাতালে গিয়ে কয়েকদিন পর ওর আম্মুকে রিলিজ করিয়ে নিয়ে আসা হলো। সাব্বির আর মিম এক বিছানায়, সাব্বিরের বুকে মাথা রেখে শুয়ে আছে মিম। তুমি অনেক ভালো সাব্বির, আমি তোমাকে ডিজার্ভ করি না। দূর পাগলি, তুমি আমার থেকেও ভালো ডিজার্ভ করো। মিম, একটা কথা বলি? বলে ফেলো। তোমার ওই তিলটা খুব সুন্দর। কোন তিলের কথা বলছো? ওই যে ওইটা। লুচ্চা, খালি কোথায় কোথায় তিল আছে সেগুলো মনে রাখো, তাই না? তিলটা একবার দেখাবা? দেখো, যেটা মানা করেছে কে? আজকে সব তিল দেখবো। যদি কখনো জানেন বিয়ের আগে আমার অন্য একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তখন কি করবেন? আপনার বয়স কত? জি 23। আমার বিয়ে ঠিক 4 দিন পর শাশুড়ি আমার হাতে 5 কেজি ওজনের একটা রুই মাছ দিয়ে বলল, আমাদের বংশের রীতি অনুযায়ী নববধূ বিয়ের 4 দিন পর সবাইকে নিজ হাতে মাছ রান্না করে খাওয়ায়। তোমাকেও আজ রান্না করতে হবে। বড় মাছ দেখে আমার গলা শুকিয়ে গেল। বিয়ে ঠিক হবার পর ইউটিউব দেখে টুকটাক রান্না শিখেছি, কিন্তু মাছ কাটা তো শিখিনি। মাছ হাতে নিয়ে কি করব ঠিক বুঝতে পারছিলাম না। শাশুড়ি তখন বলল, কি হলো, মাছ কাটছো না কেন? আমি শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, মা, আমার বিয়ে কি একা একা হয়েছে? শাশুড়ি অবাক হয়ে বলল, একা আবার বিয়ে হয় নাকি? বিয়ে তোমার ছেলের সাথেই হয়েছে। আমি তখন এসে বললাম, বিয়েটা যেহেতু আমার একা একা হয়নি, তাহলে আমি কেন একা একা রান্না করব? নতুন বর বধূ একসাথে রান্না করবে। আমার কথা শুনে পেছন থেকে আমার স্বামী বলে উঠল, শ্রাবণীর কথায় যুক্তি আছে মা, নিয়মটা পাল্টানো দরকার। এই কথা বলে পিয়াস, আমার স্বামী, আমার হাত থেকে মাছটা নিল কাটার জন্য, আর শাশুড়ি রাগ করে রান্নাঘর থেকে চলে গেল। পিয়াস তখন মুচকি এসে বলল, তুমি একদম চিন্তা করো না, মাছ কাটার আমার প্রচুর অভিজ্ঞতা আছে। ম্যাচে থাকতে একা একা মাছ কেটে অনেকবার রান্না করেছি। আমি অবাক হয়ে পিয়াসকে দেখছিলাম। বেচারার মাছ কাটতে খুব কষ্ট হচ্ছে। বউকে একটু সাপোর্ট দিতে গিয়ে নিজেই ফেসে গেল। আমি হালকা গলা কেসে বললাম, বেশি কষ্ট হচ্ছে কি? পিয়াস লাজুক হেসে বলল, ম্যাচে তো ছোট সাইজের মাছ কাটতাম, এত বড় সাইজের মাছ কখনো কাটিনি, তাই একটু অসুবিধা হচ্ছে। বিয়ের আগে পিয়াসের সাথে যখন আমার প্রথম দেখা হয়, তখন আমি ওকে বলেছিলাম, ধরেন বিয়ের পর আমিও জব করি, কিন্তু ফ্যামিলির এমন একটা অবস্থায় দাঁড়ালো, হয় আপনি চাকরি ছাড়তে হবে, নয়তো আমাকে চাকরি ছাড়তে হবে। এমন অবস্থায় আপনি কাকে চাকরি ছাড়তে বলবেন? পিয়া সেদিন মাথা নিচু করে উত্তর দিয়েছিল, দেখেন, একটা মেয়ে যেভাবে সংসার গুছিয়ে রাখে, একটা ছেলে হয়তো সেইভাবে গুছিয়ে রাখতে পারবে না। তাই বলে যে ছেলেরা সংসার গুছিয়ে রাখতে পারবে না এমনটা না, ছেলেরাও সংসারের অনেক কাজ পারে, হয়তো মেয়েদের মতো করে পারে না। বাংলাদেশে অনেক পরিবার আছে যেখানে স্বামী বেকার, স্ত্রী ইনকামে সংসার চলছে। আমাদের এমন পরিস্থিতি যদি হয়, তাহলে দুইজন বসে আলোচনা করব। কার চাকরির কি কি সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কথা বলবো। যার চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি সে চাকরি করবে, আর যার কম সে হয় চাকরি ছেড়ে দিবে। পিয়াসের কথা শুনে আমি বলেছিলাম, ধরেন আপনার মায়ের সাথে আমার বনিবনা মিলল না, বউ শাশুড়ি সারাক্ষণ ঝগড়া করি, এমন অবস্থায় আমি যদি আপনাকে নিয়ে আলাদা থাকতে চাই, তখন আপনি কি রাজি হবেন? পিয়াস মাথা নিচু করে উত্তর দিয়েছিল, না, রাজি হব না। দেখেন, প্রতিটা সংসারে বউ শাশুড়ির মাঝে টুকটাক ঝগড়া হয়, তাই বলে যে বৃদ্ধা মাকে রেখে বউ নিয়ে অন্য বাসায় উঠবো, এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। বউ শাশুড়ির ঝগড়া হলে আমি নিরপেক্ষ থেকে আগে বোঝার চেষ্টা করব দোষটা কার। যার দোষ আমি তাকে বোঝানোর চেষ্টা করব। একবার না বুঝলে দ্বিতীয়বার বোঝাবো, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বার বোঝাবো। তবুও যদি না বোঝে আমি ততক্ষণ পর্যন্তই বোঝাবো যতক্ষণ পর্যন্ত না বুঝে। আমি সন্তান হিসাবে মায়ের প্রতি যেমন কর্তব্যের এক চুলও কমতি রাখবো না, তেমনি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি দায়িত্বের একটু অবহেলা করব না। আমি তখন বললাম, যদি কখনো জানেন বিয়ের আগে আমার অন্য একটা ছেলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তখন কি করবেন? পিয়াস তখন আমার চোখে চোখ রেখে বলেছিল,
আপনার বয়স কত? আমার চোখে সরাসরি চোখ রাখার জন্য আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, জি 23। পিয়াস মুচকি হেসে কফিতে চুমুক দিতে দিতে বলল, বিয়ের আগের 23 বছর জীবনে আপনি কখন কি করেছেন সেই বিষয়ে আমি কখনোই আপনাকে প্রশ্ন করব না। শুধু খেয়াল রাখবেন বিয়ের পর যেন এমন ভুল না হয়। পিয়াসের মুখ থেকে এই উত্তরগুলো শোনার পর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। দুপুরে সবাই মিলে যখন খাচ্ছিলাম তখন আমি শাশুড়িকে বললাম, মা তরকারি কেমন হয়েছে? শাশুড়ি খেতে খেতে জবাব দিল, আমার ছেলের হাতের রান্না বরাবরই ভালো হয়। আমি আর কিছু না বলে পিয়াসের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলাম। বিকেলের দিকে শাশুড়ির রুমে এসে দেখি শাশুড়ি মুখ গোমড়া করে বসে আছে। আমি তখন শাশুড়িকে বললাম, মা আপনার মাথায় তেল দিয়ে দিব? শাশুড়ি তখন ভারী গলায় বলল, না। আমি শাশুড়ির পাশে বসে বললাম, মা 5 বছর বয়সে আমার মা মারা যায়। বাবা আমার কথা ভেবে আর বিয়ে করেনি। মেয়েরা সাধারণত মায়ের থেকে রান্না শিখে। আমার তো মাই ছিল না, তাই রান্নাটাও তেমন ভাবে শেখা হয়নি। এই কথা বলে আমি যখন চলে যাব তখন শাশুড়ি ভারী গলায় আমায় বলল, মাথায় একটু তেল দিয়ে যাও। আর শোনো, কাল থেকে আমি যখন রান্না করব তখন আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে তা দেখবে। তোমাদের সব ভার্সিটির পড়াশোনার থেকেও রান্নাটা অনেক কঠিন। আমি প্রতিদিন রান্না শিখাবো, আর সপ্তাহে একদিন পরীক্ষা করে দেখব তোমার রান্না শিখা কত দূর হলো। শাশুড়ির কথা শুনে আমি মাথা নিচু করে হাসতে লাগলাম। আর আমার হাসি দেখে শাশুড়িও হেসে দিল। একদিন শাশুড়ি আমায় ডেকে বলল, বৌমা, আমাদের বংশের একটা নিয়ম আছে, ছেলের বিয়ের 1 মাস পর শ্বশুরবাড়ি থেকে মেয়ে জামাইকে একটা খাসি দেয়। তুমি তোমার বাবাকে বলো একটা খাসি দিতে, তা না হলে পাড়া প্রতিবেশী কথা শোনাবে। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে মা। আমি দুপুরের দিকে পিয়াসের অফিসে গেলাম। পিয়াস আমায় হঠাৎ করে ওর অফিসে দেখে অবাক হয়ে বলল, তুমি হঠাৎ আমার অফিসে? আমি তখন বললাম, আমার একটা ছাগলের বাচ্চা লাগবে। পিয়াস বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়ে বলল, মেয়েরা বিড়ালের বাচ্চা আবদার করে, কিন্তু তুমি ছাগলের বাচ্চা আবদার করছো কেন? আমি মুখ গোমড়া করে পিয়াসকে পুরোটা বললাম আমি কেন ছাগলের বাচ্চা চাচ্ছি। আমার সব কথা শুনে পিয়াস মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি ছাগলের ব্যবস্থা করছি। এই ঢাকা শহরে ছাগল পাওয়া খুব কঠিন। পিয়াস অনেক কষ্টে একটা কসাইয়ের থেকে একটা ছাগল ব্যবস্থা করলো। ছাগল নিয়ে যখন আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়লাম তখন শাশুড়ি অবাক হয়ে বলল, আরে আরে, তুমি ছাগল নিয়ে এলে কোথা থেকে? আমি তখন বললাম, সকালে না বললেন ছেলের বিয়ের 1 মাস হয়ে গেছে, ছাগল লাগবে, তাহলে বাবাকে বলে ছাগলের ব্যবস্থা করলাম। শাশুড়ি তখন বলল, সে না হয় বুঝলাম, তাই ছাগল রাখবো কোথায় এখন? তা তো আমি জানি না। আপনি ছাগলের কথা বলেছেন, আমি ছাগল এনেছি, এখন কোথায় রাখবেন সেটা আপনি জানেন। এই কথা বলে আমি শাশুড়ির হাতে ছাগলের দড়িটা দিয়ে আমার রুমে এসে পড়লাম। ছাগল তখন সামনে ব্যয় ব্যয় করছে আর শাশুড়ির কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকেই আমি পিয়াসকে ফোন করে বললাম উপরে আসতে। পিয়াস বাসায় ঢুকে শাশুড়িকে দেখে বলল, মা, তুমি বাসার মধ্যে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ছাগল চুরি করেছো? কার ছাগল চুরি করলে? শাশুড়ি তখন রাগে লাল হয়ে বলল, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আমি কেন ছাগল চুরি করব? তোর বউকে বলেছিলাম বাপের বাড়ি থেকে একটা ছাগল আনতে। ওই মেয়েটা আজকে সত্যি সত্যি ছাগল আনবে কে জানে। পিয়াস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছাগল না আনলে তুমি তো আবার আমার বউকে কথা শোনাতে। শাশুড়ি তখন কাঁদো কাঁদো গলায় বলল, না রে বাবা, আমি বৌমাকে কোনো কথা শোনাবো না। তুই বরং তোর শ্বশুরকে ছাগলটা ফিরিয়ে দিয়ে আয়, আমার ছাগলের দরকার নেই। পিয়াস তখন মুচকি হেসে ছাগল নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আর আমি পিয়াসকে ফোন করে বললাম, ছাগল ফিরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় আসো, আমি তোমার প্রিয় খিচুড়ি রান্না করছি। সকালে নাস্তা টেবিলে জোড়া কলা খেয়েছি বলে শাশুড়ি প্রচন্ড রেগে এগিয়ে বলল, বৌমা, তোমার বাচ্চা পেটে আর তুমি জোড়া কলা খেলে? এখন তো তোমার জমজ বাচ্চা হবে। আমি হেসে বললাম, জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয় এটা আপনাকে কে বলেছে? যমজ বাচ্চা কেন হয় আমি আপনাকে বুঝিয়ে বলছি। শাশুড়ি আমায় তখন থামিয়ে বলল,
আমার জ্ঞান দিতে হবে না। আমি তোমার মতো এত শিক্ষিত না হলেও কিছু তো বুঝি। জোড়া কলা খেলে যে যমজ বাচ্চা হয় সেটা আমাদের বাপদাদার আমল থেকে সবাই মেনে এসেছে। তোমরা এখন 2 কলম পড়াশোনা করে বেশি বুঝো আর কি। আমি আর শাশুড়িকে কিচ্ছু বললাম না, কারণ এখন কিছু বোঝাতে গেলে শাশুড়ি আমায় ভুল বুঝবে। আমি আল্ট্রাসোনোগ্রাম করার আগে শাশুড়ি শতভাগ নিশ্চিত আমার নাকি যমজ বাচ্চা হবে, কারণ আমি জোড়া কলা খেয়েছি। এক হাতে তিনি 2 বাচ্চার যত্ন ঠিকভাবে নিতে পারবেন না, তাই তিনি গ্রাম থেকে কাজের মেয়ে আনার ব্যবস্থা করেছেন। সারাদিন কাঁথা সেলাই করেন। আমি অনেকবার বলেছি এত কাঁথা সেলাই করতে হবে না। উনি আমায় ধমক দিয়ে বলে 2 জনের জন্য কাঁথা সেলাই বেশি লাগবে। পিয়াসকে বলে 2টা দোলনা আনিয়েছে। পিয়াস প্রথমবার একটা দোলনা এনেছিল বলে শাশুড়ি পিয়াসের উপর খুব রেগে গেছিল। বেচারা পিয়াস পরের দিন আবার আরেকটা দোলনা কিনে আনলো। শাশুড়ির এমন পাগলামো দেখে আমি নিজে নিজে একা একা হাসছি। মনে মনে ভাবলাম আমার সন্তান হওয়ার পর শাশুড়িকে যমজ সন্তান হওয়ার থিওরিটা ভালোভাবে বুঝিয়ে বলবো। আল্ট্রাসোনোগ্রাম করার পর ডাক্তার ফারজানা ইয়াসমিন মুচকি এসে যখন বলল আমার যমজ বাচ্চা হবে, তখন আমি অবাক দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। পিয়াস হাসতে হাসতে আমায় জড়িয়ে ধরে চিৎকার করে বলল, জয় জোড়া কলার জয়। পিয়াসের ফাজলামো করে বলা কথাগুলো আমার মাথায় ঢুকছিলই না। আমার মাথায় তখন একটা চিন্তায় ঘুরপাক করছিল, আর সেটা হলো শাশুড়িকে আমার আর যমজ সন্তানের থিওরি বোঝাতে হবে না। আজকের পর শাশুড়ি আমায় জোড়া গলার থিওরি বোঝাবেন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিস্টার আরাফ, আপনি প্রেগনেন্ট। ডক্টরিন এমন অত্যাশ্চর্যজনক উদ্ভট বাণী শুনে হতভম্ব হয়ে গেল আরাফ এবং ওর স্ত্রী ফারিয়া। কিছুদিন যাবৎ শরীর খারাপ যাচ্ছিল আরাফের, পেট ব্যথা আর বমি হচ্ছিল। তাই বইয়ের জোড়াজুড়িতে ডক্টরের কাছে এসেছিল পরশুদিন। ডক্টর কিছু টেস্ট দেয়। আজ সেই টেস্টের রিপোর্ট দেখাতে এসেছিল তারা। তখনই ডক্টর রিপোর্ট দেখে উপরিউক্ত কথাটা বলল, যা শুনে দুজনেই মানব মূর্তি আকার ধারণ করলো। কিছুক্ষণ পর আরাফ নিজেকে একটু সামলে নিয়ে বলল, 1 মিনিট ডক্টর, আপনি বোধহয় মিসেস আরাব বলতে চাইছেন তাই না? তার মানে কি আমার ওয়াইফ প্রেগনেন্ট? জি না মিস্টার আরাফ, আমি ঠিকই বলেছি। আপনার ওয়াইফ না, আপনি নিজেই প্রেগনেন্ট। হোয়াট রাবিশ ইজ দিস? হ্যাভ ইউ গট ম্যাড ডক্টর? আমি কিভাবে? হাউ ইজ দিস পসিবল? দেখুন, রিপোর্টে যা দেখতে পারছি সেটাই বলছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি চাইলে অন্য কোনো ডাক্তারকেও এই রিপোর্ট দেখাতে পারেন, তবে তারাও একই কথা বলবে, আপনি সত্যি প্রেগনেন্ট। ব্যাস, এবার মূর্ছা যাওয়ার উপক্রম আরাফের। মস্তিষ্কের মাঝে যেন গ্রেনেড হামলা শুরু হয়ে গেল। চোখ দুটো কোটর থেকে স্প্রিং এর মতো লাফিয়ে বেরিয়ে পড়লো যেন। ও কি পৃথিবীতে আছে নাকি মঙ্গল গ্রহে চলে এসেছে বুঝতে পারছে না। ও স্বপ্ন দেখছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই স্বপ্ন। এটা সত্যি হতে পারেই না। এখনই হয়তো ঘুম ভেঙে গেলে এসব মিথ্যে হয়ে যাবে, কিন্তু না, তা হলো না। ওকে বাস্তবের আয়না দেখিয়ে ডক্টর বলে উঠল, দেখুন, সবকিছু তার হাতে, তিনি সবকিছুর ঊর্ধ্বে। তার সামনে কোনো সায়েন্স চলে না। দুনিয়াতে প্রায় এমন অনেক অস্বাভাবিক আশ্চর্যজনক ঘটনা হয়, হয়তো আপনার সাথেও এমন কিছু হয়েছে। ডক্টর, রিপোর্ট ভুল আসেনি তো? একদমই না, রিপোর্ট ভুল আসার কোনো কারণই নেই। তাই এটা মেনে নিয়ে সামনে কি করবেন সেটা ভাবুন। এতক্ষণে আরাফের স্ত্রী ফারিয়া বলল, সামনে কি করবেন মানে? এতে করার কি আছে? সবাই যা করে তাই করব। আরে কত বছর ধরে আমরা বাচ্চার জন্য ট্রাই করে যাচ্ছি, আজ এত বছর পর আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর চেয়ে খুশির কি হতে পারে? বাচ্চা যার মধ্যেই আসুক না কেন, সে আসছে যে, এটাই তো বড় কথা। আপনি শুধু বলুন প্রেগন্যান্সিতে কি কি খেতে হবে আর কিভাবে চলতে হবে, বাকিটা আমি দেখে নেব। দেখো ফারিয়া, আমার এখন এসব করার মুড নেই। ফারিয়া কপাল কুঁচকে তাকালো আরাফের দিকে। অতঃপর তার কথার সারমর্ম বুঝতে পেরে দাঁত কিরমির করে বলল, ছি, আমি মোটেও ওসব করতে চাচ্ছি না। দেখ, এই অবস্থায় তোমার স্ট্রেস নেওয়া একদম ঠিক না, তাই তোমাকে রিল্যাক্স করতে হেল্প করছি। এত স্ট্রেস নিলে বাচ্চার ক্ষতি হতে পারে, তাই এখন থেকে নো স্ট্রেস। তুমি এখন আরামে শুয়ে থাকো, আর যা লাগবে আমাকে বলবে। হ্যাঁ, একদম বেশি চলাফেরা করবে না।
বিস্ময় যেন কাটছেই না আরাফের। এটা কি ওরই বউ, যে কিনা আজ পর্যন্ত ওর ঘড়িটাও কখনো এগিয়ে দেয়নি, আর আজ এত সেবা করছে? বিষয়টা খুশির হলেও বেচারা খুশি হতে পারছে না। নিজেকে কেমন সার্কাসের চোকার মনে হচ্ছে ওর। ভাবনায় বিভোর আরাফের মুখে হঠাৎ একের পর এক আপেলের টুকরো ঢুকিয়ে দিতে লাগলো ফারিয়া। আরাফ চোখ বড় বড় করে বলল, আরে কি করছো? এই অসময়ে ফল কেন দিচ্ছ? আরে এখন থেকে সময় অসময় নেই, একটু পরপরই কিছু না কিছু খেতে হবে তোমাকে। বেশি বেশি খেলে হেলদি হবে। নাও নাও খাও, লক্ষ্মী ছেলের মতো সবগুলো শেষ করবে কিন্তু। আরাফের আকুতি মিনতি শুনেও রহম করল না তার নির্দয় বউ। সবগুলো ফল তার পেটে চালান করে তবেই থামলো। এ কেমন অবিচার! সকালে ঘুম থেকে উঠে আরাফ চোখ মেলে তাকাতেই চারপাশে বাচ্চার ছড়াছড়ি। রুমের দেওয়াল কোথাও 1 ইঞ্চিও ফাঁকা নেই, সব বাচ্চাদের ছবি দিয়ে ভরে গেছে। আরাফ ফারিয়ার দিকে তাকিয়ে বলল, এসব কি? কি আবার বাচ্চাদের ছবি? লোকে বলে প্রেগন্যান্সির সময় সুন্দর সুন্দর ছবি দেখলে বাচ্চাও সুন্দর হয়। আমি চাই আমাদের বাচ্চাও যেন এমন কিউট হয়। কথা বলতে বলতে ফারিয়া আবারও ট্রে ভর্তি খাবার এনে বসলো আরাফের সামনে। আরাফ কিছু বলার আগেই আস্ত সিদ্ধ ডিমটা ওর মুখে পুড়ে দিল। ঠেসে ঠুসে সব খাবার আরাফের মাঝে আপলোড করলো। তারপর আরাফের পেটে হাত বুলিয়ে হাসি মুখে বলল, বাবুর পেট ভরেছে তো? আম্মু তোমাকে কখনো খালি পেটে রাখবে না। তারপর আবার আরাফের দিকে তাকিয়ে বলল, আচ্ছা একটা কথা, তোমার বাচ্চা হলে তোমাকে কি বলে ডাকবে, মা না বাবা? ফারিয়ার কথায় আরাফও ভাবান্তর হলো। আসলেই তো, ওর বাচ্চা হলে ও কি বলে ডাকবে? ধ্যাৎ, কি ভাবছি আমি এসব! আমি সত্যিই পাগল হয়ে যাব। অফিসের জন্য রেডি হচ্ছিল আরাফ। ফারিয়া এসে তা দেখে বলে উঠল, এই তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? কোথায় আবার? রোজ যেখানে যাই সেখানে। অফিস যাচ্ছি আর কোথায়? এই না না, গর্ভাবস্থায় অফিস জার্নি একদম করা যাবে না। গর্ভবতী? হ্যাঁ, গর্ভবতীর মেল ভার্সন। হোয়াট রাবিশ! আর অফিস না গেলে আমার চাকরি থাকবে? কেন থাকবে না? আরে সব কর্মীরই তো ম্যাটারনিটি ছুটি পাই, তুমি কেন পাবে না? দরকার পড়লে আমি নিজে গিয়ে কথা বলবো তোমার অফিসে। বেচারা আরাফের এবার ভয়ে গলা শুকিয়ে আসছে। এখন কি এই পাগলি অফিসেও সবাইকে এই ব্রেকিং নিউজ দিয়ে দিবে? শেষ, আমার মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। সবাই হাসাহাসি করবে আমাকে নিয়ে। রাতারাতি জাতির ট্রোল হয়ে যাব আমি। এই কেমন বিচার! রাতে ফারিয়ার সাথে একটু ঘনিষ্ঠ হতে চাইলো আরাফ, তবে ফারিয়া সোজা রেড অ্যালার্ট জারি করে বলল, এই একদম না, প্রেগন্যান্সির সময় এগুলো বন্ধ থাকবে, না হলে প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে। বেচারা আবারও ভাবলো এ কেমন বিচার। পরদিন বিকেল বেলা হঠাৎ আরাফের সব বন্ধুরা একসাথে হুড়মুড় করে ঢুকে পড়লো আরাফদের রুমে। এসেই ওরা দুষ্টু হেসে গাইতে লাগলো। এই শয়তানগুলোর ভঙ্গিমা দেখে আরাফ বুঝে গেল ও শেষ। নিশ্চয়ই এরা এই সুখবর শুনেই এসেছে। এখন আর কেউ বাঁচাতে পারবে না ওকে। কই পালাই এখন? মাটির ভেতর ঢুকে যাব নাকি? কিন্তু আরাফের বন্ধুরা সেই সুযোগ দিল না ওকে। সবাই ওকে চারিদিক থেকে ঘিরে ধরে এক একজন এক এক টিপ্পনি করতে লাগলো। একজন বলল, আরে ইয়ার क्या बात কি দিলি, উই আর জাস্ট অবাক। ইয়ার কেমনে করলে কামাল? এটার কি কোনো আলাদা প্রসেস আছে? আমাদের একটু কনা, আমরা একটু ট্রাই করতাম। আর একজন বলল, ইয়ার ওসব তো ঠিক আছে, বাচ্চা না হয় কোনোভাবে আপলোড করছস, কিন্তু ডাউনলোড কেমনে করবি? আই মিন বাইর করবি কোন জায়গা দিয়ে? আর একজন বলল, আরে ওইটাও না হয় কোনোভাবে করলি, কিন্তু বাচ্চারে খাওয়াবে কি? তুই হুনস নাই বাচ্চার জন্য মায়ের দুধই সবচেয়ে আদর্শ খাবার। তুই কেমনে সে আদর্শ খাবার দিবি? আর একজন বলল, আরে বাচ্চা যখন আইছে ওটাও সময় মতো আইসে যাইব, টেনশন করিস না। এভাবে সবগুলো নানান বিবৃতি পরিবেশন করতে লাগলো। আরাফ বরাবরের মতোই শুধু ভাবছে এ কেমন বিচার। 3 দিন পর হঠাৎ একদিন রাতে আরাফের প্রচন্ড পেট ব্যথা শুরু হলো। আরাফ ফারিয়াকে ডাক দিয়ে বলল, ফারিয়া উঠো, আমার ডেলিভারি পেইন শুরু হয়ে গেছে। ফারিয়া ধরপড়িয়ে উঠে বলল, কি বলছো?
মাত্র এই কয়েকদিনে কারো ডেলিভারি হয় নাকি? না না, হতেও পারে তুমি পুরুষ মানুষ, এজন্য হয়তো তোমার ক্ষেত্রে অন্যরকমও হতে পারে। চলো চলো ডাক্তারের কাছে যাই। চোখ মেরে তাকিয়ে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো আরাফ। সামনে তাকিয়ে দেখলো ফারিয়া মুখ ছোট করে বসে আছে। আরাফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? হলোই তো না। মানে? তখন সেই ডক্টর এসে বলল, মানে আমি বলছি মিস্টার আরাফ, উই আর ভেরি সরি। আসলে এখানে একটা গোলমাল হয়েছে। কি গোলমাল? ডক্টর তার পাশে দাঁড়িয়ে থাকা সিস্টারকে দেখিয়ে বলল। সিস্টার আপনাদের সব খুলে বলবে। সিস্টার কিছুটা ভীতুভাবে বলল, আই এম ভেরি সরি স্যার। আসলে সেই দিন আপনি যখন স্যাম্পল দিয়ে চলে গেলেন, স্যাম্পল নিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার হাত থেকে পড়ে ভেঙে যায় সেইগুলো। আমি এখানে নতুন চাকরি নিয়েছি, তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। চাকরি চলে যাওয়ার ভয়ে আমি বোকামি করে নিজের স্যাম্পল দিয়ে দিয়েছিলাম। ডক্টর বলল, হ্যাঁ মিস্টার আরাফ, আর এই কারণেই এই কনফিউশন ক্রিয়েট হয়েছে। আসলে আপনি কখনো প্রেগনেন্ট ছিলেন না, আপনার ফুড পয়জিং হয়েছিল, তাই শরীর খারাপ করছিল। সত্যি? তার মানে আমি প্রেগনেন্ট না? না। এই প্রথম কেউ বাচ্চা না হওয়ায় এত খুশি হলো। আরাফ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে ফারিয়ার মন খারাপ, তাদের বাচ্চা আসার আগেই হাওয়া হয়ে গেল। 3 মাস পর আবারও প্রেগনেন্ট। না না, এবার আরাফ না, ফারিয়া প্রেগনেন্ট। আর তার জন্য আইসক্রিম কিনতেই মধ্যরাতে বের হতে হয়েছে আরাফকে। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই তার মুড সুইং আরাফের রাতের ঘুম হারাম করে দিয়েছে, চালিয়ে মেরে ফেলে একেবারে। এর চেয়ে তো নিজের প্রেগনেন্সি বোধহয় ভালো ছিল। গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পচা, তারপরেও তো তোমার জন্য আমি ঠিকমতো ঠোঁটের লিপস্টিক রাখতেই পারি না, একদম সব খেয়ে সাবান করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। আনহা বিছানা থেকে উঠে সোজা নিহানকে জড়িয়ে ধরে। ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে আনহাকে জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। আনহা যখন নিহানের ঠোঁট ছেড়ে দিল, তখনই নিহান আনহাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিহানও আনহার পাশে শুয়ে আনহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে আনহার শরীরের বিভিন্ন জায়গায় সুরসুরি দিচ্ছে। অনেক সুন্দর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আনহার। আনহা বারবার কেঁপে উঠছে নিহানের এই স্পর্শে। আনহা আরো শক্ত করে জড়িয়ে ধরল নিহানকে। নিহান আনহাকে আরো কাছে টেনে এনে খানিকটা উপরে তুলে আনহার ঠোঁটে আলতো করে একটা কিস দিল। আনহা আবার কেঁপে উঠল নিহানের ঠোঁটের স্পর্শে। জানো তোমার লিপস্টিক পচা। পচা, তারপরেও তো তোমার জন্য আমি ঠিকমতো ঠোঁটের লিপস্টিক রাখতেই পারি না, একদম সব খেয়ে সাবান করে ফেলো। তোমার লিপস্টিক খেয়ে এখন আমার পেট ব্যথা করছে। একদম ঠিক হয়েছে। কথাটা বলেই আনহা নিহানকে দেখিয়ে ঠোঁটটা ভেঙচি কাটল। আনহাকে ভেঙচি কাটতে দেখে নিহান আনহাকে বুকে টেনে নিয়ে আবার ওর ঠোঁটে চুমু দিল। আমার লিপস্টিক খেলে কিন্তু আবার তোমার পেটে ব্যথা বেড়ে যেতে পারে। পেট ব্যথা কমানোর জন্য তো তোমার মতো সুন্দর একটা বউ আছেই। অনেক হয়েছে, এখন ছাড়ো আমাকে। কেন? এখনো আমার অনেক কাজ বাকি আছে। আজকে তোমার কোনো কাজ করতে হবে না। বলে আনহাকে আরো কাছে টেনে নিয়ে আদর করতে থাকে নিহান। আনহা নিহানের আদর উপভোগ করছে আর বলছে, তাহলে কি খাবে আজকে? রেস্টুরেন্ট থেকে গিয়ে কি আসবো আজকে? বাসায় বউ থাকতে তুমি রেস্টুরেন্টে যাবা কেন? কারণ তোমাকে আমি ছাড়বো না। কেন ছাড়বা না? এখন আমি তোমার লিপস্টিক খাবো তাই। কথাটা বলে নিহান আবার আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও কম কিসে, আনহাও নিহানের প্রত্যেকটা চুমুর রেসপন্স করছে আর নিহানকে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরে রাখছে। নিহানের আনহা বিয়ে করছে 1 মাস হতে চলল। পারিবারিক ভাবেই তাদের বিয়ে দেওয়া হয়। নিহান যখন ছোট তখনই তার মা বাবা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। নিহানের দাদুই নিহানকে ছোট থেকে বড় করেছে। নিহান ইন্টার পরীক্ষা দিয়ে দাদুকে একা রেখে আমেরিকা চলে যায় পড়াশোনা করার জন্য। নিহান পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসে নিজের দাদুর কাছে।
নিহান একদিন সকালবেলা হাঁটতে বের হয়, আর তখনই সে আনহাকে প্রথম দেখতে পায়। আনহার হাসি দেখে নিহান আনহার প্রেমে পড়ে যায়। নিহান বাসায় গিয়ে তার দাদুকে আনহার কথা বলল। নিহানের দাদুও নাতিকে আর না করতে পারেনি, তাই সে নিজেই গিয়ে আনহার বাবার সাথে এইসব বিষয়ে কথা বলে। আনহার বাবা এমন সুযোগ্য পাত্র মোটেও হাতছাড়া করতে চায়নি, তাই তখনই তাদের পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয়। এই কয়দিনের মধ্যে নিহান আর আনহা একজন আরেকজনের অনেক আপন হয়ে গেছে। সারাক্ষণ দুজন দুজনের সাথে খুনসুটি নিয়ে মেতেই থাকে। নিহানের দাদুও নিহানকে এত খুশি দেখে তিনিও অনেক খুশি। রাতে নিহানের দাদু নিহান আর আনহা একসাথে ডিনার করতে বসলো। নিহান আর আনহা টেবিলের এক পাশে বসে, আর দাদু টেবিলের অন্য পাশে বসেছে। দাদু, এই কয়দিন তো বিয়ের জন্য ঠিকমতো অফিসে করা হয়নি। ভাবছি কালকে থেকে আবার অফিসে যাব। দাদু ভাই, তুই আরো কয়েকদিন বাসায় থেকে আনহার সাথে সময় কাটা। অফিসের দিকটা না হয় এখন আমিই দেখি। আচ্ছা, আমেরিকার প্রজেক্টের কাজ কিন্তু আমি করব, আর কয়েকদিন পরে থেকে আমি অফিসে গেলে তুমি কিন্তু আমাকে এই প্রজেক্টের বিষয়ে সবকিছু বুঝিয়ে দিবে। ঠিক আছে দাদু ভাই, এই নিয়ে তুই আর কোনো টেনশন করিস না। হয়েছে, তোমরা এত কথা না বলে এখন তাড়াতাড়ি ডিনার শেষ করো তো। নাত বউ, তোর কি বেশি ঘুমে ধরে গেছে নাকি? না দাদু ভাই, কিন্তু খাওয়ার সময় এত কথা বলা ঠিক না। নাত বউ, তুই একদম ঠিক কথা বলছিস। দাদু, এখন কথা না, ভালো ছেলের মতো চুপটি করে তাড়াতাড়ি খাও তো। আচ্ছা। ডিনার শেষ করে নিহান যখন ঘুমাতে যাবে, তখন আনহা নিহানকে জড়িয়ে ধরে বলল, ওই বাবু, আজকে না অনেক সুন্দর চাঁদ উঠছে, আজকে দুজন মিলে ছাদে বসে চাঁদের জ্যোৎস্না দেখবো, চলো। আচ্ছা চলো। আচ্ছা চলো মানে? তুমি না মাত্র বললা এখন ছাদে গিয়ে চাঁদের জ্যোৎস্না দেখবা। বলছি তো, কিন্তু আমি ছাদে হেঁটে যেতে পারবো না। আনহা কোমরে হাত দিয়ে নিহানের চোখের দিকে তাকিয়ে চোখের পাপড়িগুলো নাচিয়ে কথাটা বলল। নিহান আনহার কথার জবাব দিল, এত ভাব ধরতে হবে না, নিয়ে যাচ্ছি আমি। কথাটা বলেই নিহান আনহাকে কোলে তুলে নিল। তারপরে আনহাকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। নিহান ছাদে গিয়ে আনহাকে দোলনাতে বসিয়ে দিয়ে নিজেও দোলনাতে বসলো। আনহা এক নজরে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আজকের চাঁদটা সত্যিই অনেক সুন্দর। চাঁদের আলোয় চারিদিক একেবারে মুখরিত হয়ে গেছে। আনহা এর আগেও অনেকবার এইরকম ছাদে বসে জ্যোৎস্না দেখেছে, কিন্তু আজকে এক অন্যরকম অনুভূতি হচ্ছে। আনহা নিহানের দিকে তাকিয়ে দেখে নিহান অপলকভাবে ওর দিকেই তাকিয়ে আছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা বলল, আজকে সত্যি চাঁদটা অনেক সুন্দর। আচ্ছা, তুমি চাঁদ দেখছো না কেন? কে বললো আমি চাঁদ দেখছি না? আমি বলছি, আমি তো লক্ষ্য করেছি তুমি চাঁদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছো। তুমি তোমার কাছে সবচেয়ে সুন্দর আর আলোকিত চাঁদ, তাই তো তোমার দিকে তাকিয়ে আছে। বলেই নিহান আনহাকে নিজের কাছে টেনে একটা চুমু দিল। আনহাও দুহাত দিয়ে নিহানকে জড়িয়ে ধরে। নিহানের চুমু রেসপন্স করছে। বাবু আসো, আমরা রুমে চলে যাই। এইখানে তো অনেক ভালো লাগছে, তাহলে রুমে যাবো কেন? ওই কুত্তা, বুঝোস না এখানে আমার লজ্জা লাগছে? এখানে তো আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে তুমি কাকে দেখে লজ্জা পাচ্ছ? চাঁদ দেখে লজ্জা পাচ্ছি। কথাটা বলেই আনহা নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহানও আর আনহাকে মাথা তুলতেই না দিয়েই আনহাকে পাঁচকোলা করে রুমে নিয়ে গেল। ছাদে কত ভালো লাগছিল, আর তোমাকে আদর করতে মজা লাগছিল। আমার কাছে একটুও ভালো লাগছিল না। কেন? তুমি তো বললে ছাদে যাওয়ার কথা। আমি ছাদে যেতে বলছি, তাই বলি কি যাদের সামনেই আমাকে এইভাবে আদর করবা? আমার বুঝি লজ্জা লাগে না? চাঁদ কি কোনো মানুষ নাকি যে লজ্জা পাবা? যাই হোক। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও, তোমাকে এখন আদর করতে দাও। আমি কি তোমাকে আদর করতে মানা করছি নাকি? নিহানের কোনো কথা না বলে আনহার কোমরে হাত দিয়ে আনহাকে নিজের আর একটু কাছে টেনে আনলো। আনহার বুকটা দিয়ে নিহানের বুকের সাথে মিশে নিহানের নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে। নিহান বুঝতে পারছে আনহার নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে। নিহান আনহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। আনহাও নিহানের ভালোবাসার মাঝে হারিয়ে যাচ্ছে। নিহান আর আনহা তাদের কাজ সম্পন্ন করে নিহান আনহাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে হারিয়ে গেল।
আনহার আর নিহানের দাম্পত্য জীবন অনেক ভালোই যাচ্ছে। একজন আরেকজনকে পেয়ে অনেক খুশি। নিহানের আনহা একে অপরকে বড্ড বেশি ভালোবাসে। তানহা, বলো। অফিসের কাছে আমাকে আমেরিকা যেতে হবে। নিহানের কথা শুনে আনহার মন খারাপ হয়ে গেল। আনহা মন খারাপ করে নিহানকে বলল, এখন না গিয়ে কিছুদিন পরে গেলে হয় না? এই প্রজেক্ট আমার ড্রিম প্রজেক্ট, আর আমি অনেকদিন ধরেই এই প্রজেক্টের অপেক্ষা ছিলাম। ও, তো কয়দিনের জন্য যাবা? 1.5-2 মাসের জন্য। এতদিনের জন্য? বাবু, প্লিজ বাবু, তুমি এইভাবে মন খারাপ করো না। 2 মাসের ভিতর আমি প্রজেক্টের কাজ শেষ করে চলে আসবো। সত্যি তো? 3 সত্যি। পরের দিন নিহান আমেরিকায় চলে যাবে, তাই আনহা নিহানের সব কাপড় চোপড় প্যাক করে দিল। আর নিহান যে কয়দিন আমেরিকায় থাকবে, আনহা ততদিন বাবার বাসায় থাকবে, তাই আনহা নিজের কিছু কাপড়ও প্যাক করে নিল। আনহা প্যাক করা শেষ করে ফ্রেশ হয়ে নিচে চলে গেল রাতের খাবার খেতে। আনহা টেবিলে সবকিছু সাজিয়ে তারপরে নিহানকে ডাক দিল। নিহান আর আনহা একসাথে রাতের খাবার খেয়ে ঘরে এসে শুয়ে পড়ল। আনহা নিহানকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে যে নিহানকে ছেড়ে দিলেই দূরে কোথাও হারিয়ে যাবে। আনহা নিহানের বুক থেকে মাথাটা বের করে অনেকটা করুণ সুরে নিহানকে বলল, নিহান, তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। নিজে কষ্টে থাকবো, তারপরও তোমাকে কষ্ট দিব না। প্লিজ আমাকে একা রেখে এত দূরে চলে যেও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আর তোমাকে ছাড়া প্রত্যেকটা দিনই আমার অনেক কষ্টময় যাবে। নিহান, তোমাকে যে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আনহা কান্না করতে করতে কথাগুলি নিহানকে বলল। নিহান আনহার কথা শুনে আনহাকে আরেকটু শক্ত করে বাহুতে চেপে ধরে বলল, তানহা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি এই প্রজেক্টের পিছনে অনেক সময় নষ্ট করেছি, আর আমার লাইফের ড্রিম প্রজেক্ট এটা। প্লিজ, তুমি আমাকে এইভাবে বললে আমি আর আমেরিকা যেতে পারবো না। আমি প্রজেক্টের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আবার তোমার কাছে চলে আসবো। আরেকটা কথা, আমি তোমাকে বড্ড ভালোবাসি, আর আমি তোমার থেকে 1000 মাইল দূরে গেলেও তোমাকে ঠিক এতটাই ভালোবাসবো, মনে রেখো। তোমাকে একটা কথা বলি। একটা কেন, তোমার যত কিছু কথা বলো, আজকে আমি তোমার সব কথা শুনবো। সব শুনতে হবে না, আপাতত একটা কথা শুনলেই হবে। বলো, কি কথা? তুমি যতদিন আমেরিকায় থাকবে আমি ততদিন বাবার বাসায় থাকতে চাই। আচ্ছা বাবু, এখন ঘুমাও, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা। বলে আনহা নিহানের বুকে মাথা রেখে শুয়ে রইল। আর নিহানও পরম যত্নে বুকের সাথে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা কারো ঠোঁটের স্পর্শ পেয়ে আনহার ঘুমটা ভেঙে গেল। আনহার চোখ দুটো খুলে দেখে নিহান একদম ওর মুখের সামনে মুখ এনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিহানের গরম নিঃশ্বাস আনহার মুখের উপরে পড়ছে। নিহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আনহা লজ্জা পেয়ে নিহানের গলা জড়িয়ে ধরল। কয়টা বাজে জানো? আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম, তাহলে আমি জানবো কি করে? আমাকে সকাল 8টার দিকে বাসা থেকে বের হতে হবে, কারণ আমার ফ্লাইট 10টায়, আর এখন 7টা বাজে। আবার তোমাকে ওই বাসে নামিয়ে দিয়ে তারপর আমাকে এয়ারপোর্টে যেতে হবে। তোমার তো আবার শাস্তি লাগবে 1 ঘন্টা। আমি সেই কোন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে গেছে। আমি তো তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো রাতে কত গল্প করলা। নিহান আনহার কথা শুনে আনহাকে নিজের আর একটু কাছে টেনে আনহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মিথ্যাবাদী, কালকে তো আমি তোমাকে কিছু করে নাই, আর কই বেশি রাত পর্যন্ত গল্প করছে। তুমি যে একটা অলস, এই কথা বলো, শুধু শুধু আমাকে দোষ না দিয়ে। বাবু, আমি আর একটু ঘুমাই, আজকে না আমার অনেক ঘুম পাচ্ছে। আর একটু লেট করে গেলে কি হবে? তোমার ফ্লাইট 10টায়, এখনো অনেক দেরি। এয়ারপোর্টে 9টার ভিতরে থাকতে হবে, আর তুমি এখন তাড়াতাড়ি উঠবা নাকি বলো? না, আমি উঠবো না। নিহান আর কিছু না বলে উঠে বসে আনহাকে টেনে ওঠানোর চেষ্টা করল, কিন্তু আনহা না ওঠে। নিহানের হাত টান মেরে আবার নিহানকে শুইয়ে দিল। নিহান শুয়ে পড়ার সাথে সাথে আনহা নিহানের উপরে ওঠে নিহানের গলা চেপে ধরে বলল, এই কুত্তা, তুই আমাকে সকাল সকাল এভাবে জ্বালাচ্ছিস কেন? আজকেই তো আমাকে ছেড়ে চলে যাবি, তখন তোর এসব কথা মনে পড়ে বড্ড কষ্ট হবে রে। তোর এসব অত্যাচার আর জ্বালানিগুলো বড্ড মিস করবো রে।
আমার গলা ছাড়ো। ছাড়বো না, আজকে তোকে মেরেই ফেলবো। না না, তুই মরলে আমিও তো মরে যাব, কারণ তোরে অনেক ভালোবাসি রে পাগল। আনহা কথাটা বলেই নিহানের গলাটা ছেড়ে দিয়ে অনেক শক্ত করে নিহানকে জড়িয়ে ধরল। নিহানকে ছেড়ে দিয়ে যখন আনহা একটু মাথাটা তুলে নিহানের দিকে তাকালো, তখন নিহানের চোখ আটকে গেল আনহার কাঁপা কাঁপা ঠোঁট দুটোর উপরে। আনহার ঠোঁট অতিরিক্ত লাল হওয়ায় এমনই ওর ঠোঁট দুটোর প্রতি দুর্বল নিহান। নিহান আনহার ঠোঁট দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নিহানের নিচের অজান্তে হাত দুটো আনহার চুলের পেছনে চলে গেল। তারপরে আনহার মাথাটা ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। নিহান আনহাকে কিস করছে, এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিল। নিহান আনহাকে ছেড়ে দিয়ে, কে? ছোট সাহেব, আমি শফিক। কর্তা খাবার টেবিলে বসে আছে, আপনাদের তাড়াতাড়ি রেডি হইয়া নিচে আইতে কইছে। তুমি যাও, আমরা আসছি। তানহা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হও। দেখছো, দাদু শফিক ভাইকে পাঠিয়েছে আমাদের ডাকতে। কিন্তু তোমার আমাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসতে হবে, না হলে আমি বিছানা থেকে উঠবো না। নিহান চুপচাপ 1 মিনিট ভেবে বলল, ঠিক আছে, এইদিকে আসো। আনহা নিহানের পাশে আসতেই নিহান আনহাকে কোলে তুলে নিল, আর আনহা অনেক রোমান্টিক ভাবে নিহানের গলা জড়িয়ে ধরে আছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে নিচে খাবারের টেবিলে চলে আসলো। একটু পরে আনহাও রেডি হয়ে খাবারের টেবিলে চলে আসলো। তারপরে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট শেষ করে দাদুর কাছ থেকে বিদায় নিয়ে নিহান আর আনহা দুজনেই বাসা থেকে বেরিয়ে পড়লো। এয়ারপোর্টে আসার পথে আনহাকে ওর বাবার বাসায় নামিয়ে দিয়ে গেল। আনহা গাড়িতে থেকে নামার আগে নিহানকে জড়িয়ে ধরে ওর বুকে কান্না করে দিল। এই পাগলে, তুমি কান্না করছো কেন? তোমাকে ছাড়া আমার এই 2 মাস থাকতে খুব কষ্ট হবে। জানি তো, কিন্তু এটা তো আমাদের ভালোর জন্য করতে যাচ্ছে। কথাটা বলেই নিহান আনহাকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিল। আর সব কাজ কিন্তু সাবধানে করবা। আচ্ছা, আর তুমি সাবধানে থেকো, আমার দেরি হয়ে যাচ্ছে। যাও। কথাটা বলেই নিহানকে বিদায় জানিয়েই আনহা গাড়ি থেকে বের হয়ে গেল, আর নিহানও সোজা চলে গেল। 2 মাস পর। এই 2 মাসে আনহার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু সে নিহানকে এইসব কিছুই বলেনি, কারণ সে নিহানকে কখনোই এইসব বলতে পারবে না। আমেরিকায় নিহান সব কাজ ঠিকঠাকভাবে শেষ করে আবার দেশে ফেরার জন্য উদ্দেশ্যে রওনা দিল। এতদিন পর আনহাকে আবার নিজের কাছে পাবে, এই কথা ভেবে নিহানের অনেক ভালো লাগছে। পরের দিন নিহান বাংলাদেশে এসে পৌঁছয়। নিহানের দাদু নিহানকে এয়ারপোর্টে রিসিভ করতে আসলে নিহান থেকে বাসায় চলে যেতে বলে। তারপর নিহান গাড়ি নিয়ে সোজা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলে যায়। আনহাদের বাসায় পৌঁছে দরজায় নক করার পরে আনহা এসে দরজা খোলে। নিহান আনহাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। আশেপাশে যে আরো লোকজন আছে সেই দিকে নিহানের খেয়ালই ছিল না। নিহানের আশেপাশের কথা মনে পড়তেই আনহাকে ছেড়ে দিল। আনহা নিহানের কাছ থেকে ছাড়া পেয়ে লজ্জায় দৌড়ে রুমে চলে আসলো। নিহান সবার সাথে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হওয়ার কথা বলে আনহার রুমে চলে গেল। নিহান আনহার রুমে গিয়ে দেখে আনহা খাটের এক কোণে চুপ করে বসে আছে। নিহান আনহার কাছে গিয়ে আনহাকে জড়িয়ে ধরে, একবার নিজের কাছে টেনে এনে একের পর এক চুমু দিতে থাকে। নিহান আনহাকে আদর করছে। এমন সময় হঠাৎ আনহার হাতের দিকে চোখ যেতে নিহান থমকে গেল। নিহান দেখতে পেল আনহার ডান হাতে ব্লেড দিয়ে কাটা কয়েকটি দাগ। নিহান আনহার হাত থেকে মনের ভেতরে কেমন জানি খচখচানি শুরু হয়ে গেল। নিহান এক দৃষ্টিতে আনহার হাতের দিকে তাকিয়ে আছে। আচমকা আনহা নিহানের দিকে তাকিয়ে সাথে সাথে আড়াল করে নিল নিচের হাত। এবার নিহান চোখ তুলে আনহার মুখের দিকে তাকালো। নিহান আনহার দিকে তাকিয়ে দেখে আনহার মুখের মধ্যে কেমন জানি মলিন একটা ভাব ফুটিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে। তানহা, তোমার হাত ব্লেড দিয়ে এইভাবে কাটলো কেমন করে? তোমাকে কেন বলতে যাব? এই 2 মাস তো ঠিক মতো খবরও নাও নাই। আমি জিজ্ঞেস করছি, হাত কি করে কাটলো? তোমার উপরে রাগ করে কাটছি। আমার উপরে রাগ করে? আমার উপরে এত রাগ হওয়ার কারণ কি শুনি? তুমি প্রথম কয়েকদিনের কাজের জন্য আমার ঠিক মতো খবরই নাও নাই, আর তখন আমার অনেক রাগ হয়েছিল। এই জন্য এইভাবে হাত কাটবা?
বাদ দাও না এই কথা। ওকে, বাদ দিলাম। নিহান আনহার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আনহা যে মিথ্যে কথা বলছে। নিহান মনে মনে ভাবছে, তানহা আমার উপর রাগ করে এইভাবে হাত কাটলো। কই, আমি তো সবসময় তানহার খোঁজ খবর নিতাম। না, আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো রহস্য আছে। যেভাবেই হোক তানহার মুখ থেকে আমাকে রহস্য বের করতে হবে। তারপরে নিহান এই বিষয়টা মনে মনে রেখে আনহাকে আদর করতে থাকে। পরের দিন আনহাকে সাথে নিয়ে নিহান বাসায় এসে পড়ে। বাসায় আসার পর থেকেই আনহা কেমন জানি পাল্টে গেছে, আর আগের মতো নিহানের সাথে দুষ্টুমি করে না, একদম মনমরা হয়েই থাকে সব সময়। একদিন আনহা রান্নাঘরে রান্না করছিল, এমন সময় নিহান এসে আনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে হালকা করে কামড় দেয়। এসব কি করছো? দেখছো না আমার বউকে আদর করছে? কথাটা বলেই নিহান আনহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর গলায় চুমু দিতে থাকে। উফ, এখন আমি রান্না করছি তো। রান্না পরে করা যাবে। পরে করব কেন? এখন তোমাকে আদর করব তাই। আমার হাতে এটা কি দেখছো? হ্যাঁ, দেখছি তো। এইটা দিয়ে কি করে? কোনো কিছু রান্না করলে এইটা দিয়ে নাড়াচাড়া করে। এইটা যদি এখন গরম করে তোমার শরীরে লাগিয়ে দিই তাহলে কেমন হবে? টাকা দিয়ে নিয়ে এখন লক্ষ্মী ছেলের মতো রুমে গিয়ে শুয়ে থাকো, আর আমি রান্না করে আসছি, পরে তোমাকে ইচ্ছা মতো আদর করব। কথাটা বলে আনহা পেছন থেকে ঘুরে নিহানের ঠোঁটে একটা চুমু দিল। বাবু, তুমি রান্না করো, আর আমি পেছন থেকে তোমাকে জড়িয়ে ধরে রাখি। আমাকে জড়িয়ে ধরে রাখতে হবে কেন? আমি কি বাচ্চা? তুমি বাচ্চা। আচ্ছা, ধরে রাখো, কিন্তু কোনো দুষ্টুমি করবে না, বলে দিলাম। আচ্ছা। আনহার রান্না প্রায় শেষের দিকে, তখন আনহা নিহানকে বলল, বাবু যাও, তুমি গোসল করে আসো, আমি রান্না শেষ করে তারপর গোসল করব। আমি তুমি একসাথে গোসল করবো আজকে। না, আমার ভালো লাগছে না। বাবু, তুমি এমন চেঞ্জ হয়েছো কেন? আগে তো তুমি এমন ছিল না, আর তুমি তো আমাকে একসাথে গোসল করার অভ্যাস করেছ। বাবু, আজকে আমার ভালো লাগছে না, কালকে দুজন একসাথে গোসল করব, ওকে? নিহান আনহার কথা শুনে কিছু না বলে মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে যায়। নিহান গোসল করছে আর ভাবছে, 2 মাস আগে তো তানহা এমন ছিল না, হঠাৎ কি এমন হলো যে তানহা এমন চেঞ্জ হয়ে গেল? আর তানহা নিজের হাতে বা কেন কাটলো? আর আগে যখন তানহা রান্না করতে যেত, তখন যদি আমি ওর সাথে না যেতাম তাহলে তো তানহা রান্না ঘরেই যেত না। আর এখন সে তানহাই আমার কাছে আসে না। যেভাবেই হোক তানহার কি হচ্ছে আমাকে জানতে হবে। নিহান গোসল শেষ করে বের হচ্ছে, এমন সময় আনহা ওয়াশরুমের দিকে যাচ্ছে। আনহা নিহানকে দেখে জড়িয়ে ধরে নিহানের ঠোঁটে চুমু দিল। বাবু চলো। কোথায়? আমরা একসাথে গোসল করব। আমি তো গোসল করে এসে পড়েছি। তো কি হয়েছে, আমার সাথে আবার গোসল করবা? কিন্তু করতে হবে না আমার সাথে গোসল। কথাটা বলেই আনহা ওয়াশরুমের দিকে চলে যাচ্ছিল, তখনই নিহান পেছন থেকে হাত টান মেরে আনহাকে একদম নিচের কাছে আনে। কোথায় যাচ্ছ? তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছি? হেঁটে যেতে হবে না তোমার। তাহলে কি উড়ে উড়ে যাব? না, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। বলেই নিহান আনহাকে কোলে উঠিয়ে নিল। আনহাও নিহানকে জড়িয়ে ধরে, হাত দিয়ে মাথাটা নিচে নামিয়ে নিহানের মুখে চুমু দিতে থাকে। আনহার একই রকম স্পর্শে নিহান তো প্রায় দিশেহারা হয়ে যাচ্ছে। নিহান আনহাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আনহাও নিহানের আদরের সাথে তাল মিলিয়ে আদর করে যাচ্ছে। এভাবে তারা গোসল শেষ করে টাওয়াল জড়িয়ে বের হয়। আনহা আয়নার সামনে বসে সাজছে আর গুনগুন করে গান গাইছে। নিহান হঠাৎ কোথা থেকে জানি এসে আনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের গোড়ায় হালকা করে কামড় দিল। এই ছাড়ো, সব সময় কিন্তু এসব ভালো লাগে না। আমি কি সবসময় এসব করি? তুমি সারাক্ষণই তো এসব করো, তারপরেও তো তোমার শখ মিটে না। তুমি আমার লাইফে এমন একজন যাকে আমি সারাদিন আদর করলেও আমার শখ মিটবে না। সাহেব, হয়েছে তো, এত রোমান্টিক হলে তো সমস্যা। কি সমস্যা? এখন না, রাতে বলবো। কথাটা বলেই আনহা মুচকি হাসি দিয়ে উঠে চলে যাচ্ছিল, তখন নিহান আবার পেছন থেকে বলল, কোথায় যাচ্ছ? বাবু, অনেক ক্ষুধা লাগছে,
তাই খাবার রেডি করতে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো। তুমি যাও, আমি আসছি। আনহা খাবার টেবিলে গিয়ে খাবার সাজালো। এর মধ্যেই নিহান চলে আসে। নিহান বসার সাথে সাথেই আনহা একটা প্লেটে খাবার নিয়ে মেখে নিহানের দিকে হাত বাড়িয়ে দেয়। নিহানও আনন্দে খেয়ে নিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজনে রুমে এসে শুয়ে গল্প করতে থাকে। গল্প করার মাঝে নিহান আনহাকে জড়িয়ে ধরে কাছে টেনে ঠোঁটে হালকা করে স্পর্শ করে। আনহাও নিহানকে কাছে টেনে নেয় আর দুজন পাড়ি দেয় ভালোবাসার সাগরে। আনহা নিহানকে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দেয়। নিহানও তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এইদিকে আনহা নিজের ভুলের জন্য তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আনহা মনে মনে ভাবতে থাকে, নিহান, তুমি আমাকে যখন বাবার বাসায় রেখে আমেরিকায় চলে যাও, এরপর থেকে আমার সাথে অনেক খারাপ কিছু হয়ে গেছে, যে আমি তোমাকে বলতেও পারছি না। আমি এভাবে থাকতে পারছি না। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আজ তাকেই আমি ঠকাচ্ছি। এইসব কথা ভেবে আনহা অস্ফুট শব্দ করে কান্না করে দেয়। আনহার কান্নার শব্দ পেয়ে নিহান চোখ মেলে তাকিয়ে দেখে আনহার চোখে পানি। নিহান আনহার চোখে পানি দেখে তাড়াতাড়ি উঠে বসে। তানহা, এই বাবু, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? নিহানের কথা শুনে আনহা দ্রুত চোখ মোছে। আরে তেমন কিছু না, চোখে কি জানি গেছে, আর এজন্যই চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি স্পষ্ট তোমার কান্না শুনছি। বাবু, আমাকে বলো না, কি হয়েছে তোমার? আরে বললাম তো কিছু হয় নাই। আমি কয়েকদিন যাবো তোমার ব্যবহারে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। কয়েকদিন ধরে না, আমি আমেরিকা থেকে আসার পরে দেখছি তুমি কেমন মনমরা হয়ে থাকো। আমার সাথে আর আগের মতো মিশো না। এক কথায় তুমি আর আগের মতো নাই। তানহা, আমি আমেরিকা যাওয়ার পরে কি হয়েছে যার জন্য তুমি এত চেঞ্জ হয়েছো? নিহান, এসব কি বলছো তুমি? আমার এখন ভালো লাগছে না। কথাটা বলেই আনহা কম্বল টেনে নাকে মুখে দিয়ে শুয়ে পড়ল। নিহান আর কিছু না বলে আনহাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নিহান শুয়ে শুয়ে ভাবছে, তানহা, তানহা কেন সব করছে? 2 মাস আগে তো আমার তানহা এমন ছিল না। তাহলে এমন কি হলো যার কারণে তানহা এমন হয়ে গেছে? 2 মাসের মধ্যে কি মানুষ এতটা নীরব হয়ে যেতে পারে? তানহা তো আগে অনেক চঞ্চল ছিল, সব সময় আমার সাথে খুনসুটিতে মেতে থাকতো। তানহা তো বলছে না ওর কি হয়েছে, তাহলে কি করে জানবো? দুপুরবেলা আনহা আনমনা হয়ে রান্নাঘরে রান্না করছে আর ভাবছে, না, নিহানকে আর ঠকানো যাবে না। একদিন না একদিন তো নিহান সবকিছুই জানবে। তখন তো আমাকে আরো নিহান ঘৃণা করবে। না না, নিহান আমাকে ঘৃণা করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নিহানকে আমি অনেক ভালোবাসি, আর নিহানকে এই কথা বলা আজকেই একটা উপযুক্ত দিন। যাই হোক, আজকে যে করেই হোক আমি নিহানকে সব সত্যি কথা বলে দিব। আনহাও দৌড়ে বেডরুমে গিয়ে নিহানের কাঁধে হাত রেখে নিহানের চোখের দিকে এক মনে তাকিয়ে, আমিও তো একসময় খুব স্বাভাবিক ছিলাম, চঞ্চল ছিলাম, সদা হাসি খুশি মিশুক মিছিলাম। কিন্তু যেদিন তুমি আমাকে বাবার বাসায় রেখে আমেরিকা যাও, সেদিন থেকেই আমার জীবনটা একদম পাল্টে গেছে। জানো নিহান, আমার না একটা খুন করতে ইচ্ছে ছিল। আমার না একটা খুন করার ইচ্ছা ছিল। এই খুনটা করে আমি ফাঁসিতে ঝুললেও কষ্ট পেতাম না। তানহা, এসব কি বলতেছো তুমি? আমার কথা এখনো শেষ হয়নি। আর আজকে অনেক কষ্টে আর একটা কারণে তোমাকে এই কথাগুলো বলছি। আচ্ছা বলো। তোমাকে সরাসরি এই কথাগুলো বলতেই আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কথাগুলো তোমার জানা অনেক দরকার। তাহলে শোনো, যেদিন তুমি বাসায় রেখে এলে, ওই দিন বড় আপু আর দুলা ভাই আমাদের বাসায় আসে। পরের দিন বাসা একদম ফাঁকা ছিল। আপুর নাকি বেবি হবে, তাই আম্মু ডাক্তারের কাছে নিয়ে গেছে আপুর সাথে, আর আব্বু অফিসে। আমার দুলা ভাই আমাকে বাসায় একা পেয়ে কোনো কথাবার্তা নেই আচমকা জোর করে চাপতে ধরলো। আমি কিছুই বুঝলাম না। তুমি তো জানো আমি ইরফান ভাইকে ভাইয়া বলেই ডাকতাম। কোনোদিন দুলা ভাই পর্যন্ত ডাকি নাই। আমার বড় ভাই নাই, তাই আমি ইরফান ভাইকে আমার আপন ভাইয়ের মতোই দেখতাম। আর এই শয়তানটা আমার সাথে সেদিন যা করলো, নিহান, আমি সর্বশক্তি দিয়ে লোকটার সাথে লড়াই করেছিলাম, কিন্তু লোকটার নোংরা চরিত্র, উচ্ছিত হাত আমার সারা শরীর এলোমেলো ভাবে ছুঁয়ে দিচ্ছিল। নিহান, আমি আর বলতে পারছি না, আমার অনেক কান্না পাচ্ছে। তুমি এই কথা বাসার কাউকে বললে না কেন? আর তখন আমাকে ফোনে বললে না কেন? তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলার সাহসটা পাইনি। জানো আমি আরো বেশি কষ্ট কখন পেয়েছি? কখন?
আমি আপুকে যখন এই কথাগুলো বললাম, আপু সব শুনে আমার হাতে পায়ে ধরে বলল, বোন তুই কাউকে এসব বলিস না, আমি নিজেই ইরফানের বিচার করব, ওকে আমি রিহাই দিব না। তবে দুলা ভাইরা শালেদের সাথে একটু একটু দুষ্টামি করেই থাকে, তোর সাথে মনে হয় তেমন কিছুই করেছে। জানো সেদিন আপুর কথায় আমার অনেক রাগ আর কষ্ট হয়েছিল। নিজের মায়ের পেটের বোনের এই কথা শুনেই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তখন তোমাকে কথাটা বলতে পারিনি। জানো সেদিন আমি কষ্ট কমাতে জীবনের প্রথম ব্লেড দিয়ে হাত কাটি, আমি ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। রিহান তুমি তো জানো আমি রক্ত দেখে অনেক ভয় পাই, তোমার আমানত আমি পবিত্র রাখতে পারিনি বলেই ইচ্ছা মতো রাগের মাথায় ব্লেড দিয়ে হাত কাটি। জানো নিহান, আমার হাতে ব্লেড দিয়ে কাটা সকল দাগ ওই হারামের লালসা আর আমার শরীরকে ভোগ করার সাক্ষী। তানহা, তুমি না বললে আজকে এই কথাটা বলার একটা কারণ আছে? কি কারণ আমাকে কি বলা যাবে? বলছি, আজ ইরফান হারামিটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার এক বিন্দুও কষ্ট হচ্ছে না, বরং রাগ হচ্ছে ঈশা আপুর উপর। এই মেয়েটার কেন ইরফানের মতো একটা পিশাচকে বিয়ে করতে হবে? আর ওই ইরফানের বেবিটাও এখন ঈশা আপুর পেটে। তাদের কথা ভেবেই আমার এখন অনেক কষ্ট হচ্ছে। আনহা কথাটা অনেক রেগেই বলেছে। নিহান আনহার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে আনহা অনেক রেগে গেছে। আনহার সব কথা শুনে নিহানের একটুও রাগ হচ্ছে না, বরং সত্যটা জানার পরে আগের থেকে ভালোই লাগছে। আর এই ভুল তো আনহা করেনি, তাহলে শুধু শুধু আনহাকে শাস্তি দেওয়া ঠিক না। যে ভুল করেছে সে উপযুক্ত শাস্তি পেয়েছে। তানহা, তুমি আর এসব নিয়ে ভেবে কষ্ট পেও না, আমি তোমাকে একটুও ভুল বুঝিনি। তোমার সাথে যা হয়েছে উপযুক্ত শাস্তি পেয়েছে। বলেই আনহা নিহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নিহান দুই হাত দিয়ে আনহাকে জড়িয়ে ধরল। মাঝরাতে এই ছেলে চলো না ছাদে যাই, তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখবো আমি। আনহার কথাটা শুনে নিহানের অনেক ভালো লাগছে, কারণ আগে আনহা প্রায় সময় নিহানকে এইরকম আবদার করত, কিন্তু আজকে অনেকদিন পরে এইরকম আবদার করায় নিহানের অনেক বেশি ভালো লাগছে। তাই নিহান আর না করতে পারল না। তুমি ছাদে যেয়ে বসো, আমি চা নিয়ে আসছি। ওকে। নিহান ছাদে চলে আসলো। নিহান ছাদে এসে দেখে আজকে অনেক সুন্দর করে চাঁদ উঠেছে, আর চাঁদের জ্যোৎস্নায় চারদিক আলোকিত হয়ে আছে। কিছুক্ষণ পর আনহা আসলো, নীল শাড়ি আর কপালে একটা নীল টিপ পরে। আনহাকে অনেক সুন্দর লাগছিল। নিহান তো আনহার উপর থেকে চোখই সরাতে পারছে না। আনহাকে একদম নীল পরীর মতো লাগছে। এইভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখে। আনহা নিহানের পাশে বসলো। নিহান এখনো আনহার দিকে অপলক তাকিয়ে আছে। আচ্ছা, তুমি কি একসাথে দুইটা চাঁদ কখনো দেখেছ? আমার জানা মতে চাঁদ তো একটা, তাহলে দুইটা দেখবো কি করে? এই যে আমার পাশে আরেকটা চাঁদ দেখতে পাচ্ছেন। নিহানের কথা শুনে আনহা লজ্জায় লাল হয়ে নিহানের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিহান চায়ের কাপটা পাশে রেখে আনহাকে কোলে তুলে সোজা বেডরুমে চলে গেল। পরেরটুকু তো আপনারা জানেনই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।